হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকের ক্লাসে ভারতের সংবিধান রচনার পটভূমি বা প্রেক্ষাপটটি আলোচনা করব। আপকামিং ডাব্লিউবিপিএসসি বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম পার্ট, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম এই টপিক থেকে সেরা মানের বাছাই করা প্রশ্নগুলোকে সংগ্রহ করা হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করছি, তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখবে। তো দেখো, ভারতের সংবিধান রচনার প্রেক্ষাপট। প্রথম প্রশ্ন কি রয়েছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1600 সালে। তারপরে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয় 1757 সালে। তারপর দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 থেকে, কারণ এই 1858 থেকে কিন্তু ক্রাউন রুল শুরু হয়। ঠিক আছে। তারপর দেখো, ভারত শাসনের দায়িত্ব কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তরিত হয় কত সাল থেকে? অর্থাৎ যে সাল থেকে ক্রাউন রুল শুরু হয়, অর্থাৎ 1858, সেই থেকে ভারত শাসনের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পরিবর্তে ইংল্যান্ডের যে রানী তার হাতে কিন্তু হস্তান্তরিত হয়েছিল। নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? নেহেরু রিপোর্ট প্রকাশিত হয় 1928 সালে, আর এটা প্রকাশ করেছিলেন মতিলাল নেহেরু। পরবর্তী দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমোদন দেয় কোন মোগল সম্রাট? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতে আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মোগল সম্রাট প্রথম ব্যবসা করার জন্য অনুমতি প্রদান করেছিলেন? সেটা হচ্ছে মোগল সম্রাট জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যাতে ব্যবসা করার অনুমতি পায় কত সালে? তো 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যাতে ব্যবসা করার অনুমতি পায়। তারপর দেখো, কোন আইন বলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদের পরিবর্তে ভাইসরয় পদের সৃষ্টি করা হয়? তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদের পরিবর্তে নতুন একটি পদ, ভাইসরয় পদ, সেটা সৃষ্টি করা হয়েছিল কত সালে? তো 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। ঠিক আছে। তারপর দেখো, ভারত শাসনের জন্য প্রণীত প্রথম ব্রিটিশ আইন কোনটি? তো ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা প্রণীত ভারতের প্রথম আইন কোনটি ছিল? সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। কত সালে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট ছিল ভারত শাসনের জন্য প্রণীত ব্রিটিশ সরকারের প্রথম আইন। তারপরে দেখো, প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের কার্যনির্বাহী সদস্য কে হয়েছিলেন? তো সত্যেন্দ্র প্রসাদ সিনহা। মনে রাখবে, সত্যেন্দ্র প্রসাদ সিনহা তিনি ছিলেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের কার্যনির্বাহী সদস্যরূপে পদ গ্রহণ করেছিলেন। তারপর, কোন আইনের দ্বারা ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? কোন আইনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, তার মাধ্যমে কিন্তু ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তী দেখো, কোন আইনের দ্বারা ভারত সচিব পদের সৃষ্টি করা হয়? ভারত সচিব এই পদের সৃষ্টি করা হয় 1858 সালের ভারত শাসন আইনের দ্বারা। 1858 সালের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ভারত সচিব পদের সৃষ্টি করা হয়। তারপর দেখো, কোন আইন বলে 6 জন সদস্য বিশিষ্ট বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় কোন আইনের দ্বারা? তো পিটের ভারত শাসন আইন দ্বারা। 1784 সালের পিটের ভারত শাসন আইনের দ্বারা কিন্তু বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। তারপর দেখো, কোন আইনের দ্বারা কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট গঠিত হয়? তো কোন আইনের দ্বারা? তো মনে রাখবে, এটা 1861 সালের
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, এটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, 1861, এই আইনের দ্বারা কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে কিন্তু হাইকোর্ট গঠিত হয়, ঠিক আছে। তারপর দেখো, কোন আইনের দ্বারা প্রাদেশিক আইন সভা গঠিত হয়? প্রাদেশিক আইনসভা গঠিত হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, হ্যাঁ, 1892, ঠিক আছে। 1892 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল তার দ্বারা কি করা হয়? প্রাদেশিক আইনসভা গঠিত হয়। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিব। কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়? কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাটি দ্বিকক্ষ বিশিষ্ট হয়? তো মনে রাখবে, এটা হয় 1919 সালের ভারত শাসন আইন। 1919 সালের ভারত শাসন আইনের বলে কেন্দ্রীয় আইনসভাটি দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল। তারপর দেখো, সাম্প্রদায়িক ভিত্তিক নির্বাচন শুরু হয় কোন আইনের দ্বারা? তো ভারতে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন শুরু হয় মরলে মিন্টো সংস্কার আইন এর মাধ্যমে। আর এই মরলে মিন্টো সংস্কার আইনটি পাশ হয়েছিল 1909 সালে, ঠিক আছে, মনে রাখবে 1909 সালে। তারপর দেখো, যে আইনের দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। তো যে আইনের দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল সেটি হচ্ছে মন্টেগো চেমসফোর্ড আইন, 1919। তো দেখতে পাচ্ছ, আমরা পড়লাম ভারত শাসন আইন 1919। তো মনে রাখবে, এই ভারত শাসন আইন যেটা রয়েছে 1919, এই আইনটার আরেকটা নাম হচ্ছে মন্টেগো চেমসফোর্ড আইন, ঠিক আছে, বা মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন, যা 1919 সালে হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। আর এর দ্বারাই কিন্তু ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। পরবর্তী দেখো, কোন আইন অনুসারে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে ওঠে? ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে ওঠে 1935 সালের ভারত শাসন আইনের দ্বারা। মনে রাখবে, এই ভারত শাসন আইনের দ্বারা 1935 অনেকগুলো জিনিস হয়েছিল, যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তার সাথে মনে রাখবে যুক্তরাষ্ট্রীয় আদালত অর্থাৎ ফেডারেল কোর্ট, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন হয়, প্রাদেশিক এবং প্রশাসনিক বিভাগটা আলাদা হয়, তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা গঠন হয়, ঠিক আছে। এসব কার মাধ্যমে হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। তারপর দেখো, অ্যাক্ট অফ সেটেলমেন্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত কোন আইন? তো পিটের ভারত শাসন আইনটি, যা 1784 সালে এসেছিল। তো 1784 সালের এই পিটের ভারত শাসন আইনটি অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে কিন্তু পরিচিত। পরবর্তী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অর্থাৎ মনোপলি এর অবসান ঘটে কোন আইনের দ্বারা? তো চার্টার্ড অ্যাক্ট 1813। 1813 সালে যে চার্টার্ড অ্যাক্ট এসেছিল তার দ্বারা কী করা হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অর্থাৎ মনোপলি এই সিস্টেমটা কিন্তু অবসান ঘটে। তারপর দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল কোন আইন দ্বারা? তো চার্টার্ড অ্যাক্ট দ্বারা। কত সালের? 1833 সালের যে চার্টার্ড অ্যাক্ট ছিল তার দ্বারা কি করা হয়? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পদটা পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু করা হয়েছিল। তারপর দেখো, কোন আইন অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? কোন আইনটি অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? তো এটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন। 1858 সালের ভারত শাসন আইনটি অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত। তারপর দেখো, কাউন্সিলিং অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট টোটাল 3টি হয়েছিল। তো প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে হয়েছিল? 1861 সালে। দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে হয়? 1892 সালে। আর তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল 1909 সালে, ঠিক আছে। আর এই 1909 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট রয়েছে এটি কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন নামে কিন্তু পরিচিত। তারপর দেখো, ক্রিপস প্রস্তাব, ক্রিপস প্রস্তাব পেশ হয় কত সালে? 1942 সালে। ক্যাবিনেট মিশন প্ল্যান এটা কত সালে হয়? তো 1946 সালের 16ই মে, ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান। তারপরে ভারতের স্বাধীনতা আইন এটা কবে চালু হয়? তো 1947 সালের
8ই জুলাই, এটা মনে রাখবে। সকলেই হয়তো জানবে যে 1947 সাল, সেটা তো ঠিক আছে, কিন্তু 1947 সালের কবে? 8ই জুলাই ভারতের স্বাধীনতা আইন কিন্তু পাস হয়। তারপর দেখো, প্রথম চার্টার্ড অ্যাক্ট, অর্থাৎ চার্টার্ড অ্যাক্ট টোটাল 3টি ছিল। তো প্রথম চার্টার্ড অ্যাক্ট যেটা 1813 সালে হয়েছিল, দ্বিতীয় চার্টার্ড অ্যাক্ট যেটা 1833 সালে, এবং তৃতীয় চার্টার্ড অ্যাক্ট যেটা 1853 সালে হয়েছিল। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ভারতের সংবিধান রচনার পূর্বে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট, কিছু আইন ব্রিটিশ সরকারের চেঞ্জ হয়, আসে, তার ফলে নানা রকম ঘটনা ঘটে। এই বিষয়গুলো থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি কভার করলাম। আশা করি তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই তথ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও ভারতের সংবিধানের পার্ট 2 ভিডিও আসবে। তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।